হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে রেমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো তোমরা আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার প্রেগনেন্সি টাইম কিভাবে কেটেছে। তো অ্যাকচুয়ালি যেরকম নর্মালি আমার কোনো রকম প্রবলেম ছিল না। ফার্স্ট আমি যখন জানতে পারি যে হচ্ছে আমি প্রেগনেন্ট, তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল। আর ভীষণ মানে কি বলবো, মানে ভাবতেই পারছিলাম না যে এরকম। আর তো তারপর সবাই বাড়ির ভীষণ খুশি ছিল, শুধু আমি না, সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল। তো আমার প্রেগনেন্সি টাইমটা ভীষণ ভালো কেটেছে। আর হচ্ছে তো আমার কখনো কোনো রকমের প্রবলেম হয়নি, মানে এমনি অন্য কোনো জ্বর বা শরীর খারাপ অন্য কিছু হয়নি কখনো। তো আমি নর্মালি ভীষণ ভালো ছিলাম আর প্রচণ্ড সুস্থ ছিলাম। যে তো আমার ভীষণ বমি হতো, কিছু খেতে পারতাম না। একটাই প্রবলেম হতো, শুধু কিছুই খেতে পারতাম না, যা খেতাম সবই বমি হয়ে যেত। তো আমার ভীষণ চায়ের নেশা, তোমরা জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো চা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো আমাদের এখানে যেহেতু আমাদের গ্রাম, আর তো সেহেতু আমাদের এখানে হেলথে হচ্ছে চেক আপ হয়। তো হেলথে চেক আপে গেছিলাম। হেলথে চেক আপে গেলে সবাই আমাকে বারণ করতো যে তুমি একটু চা কম খাবে। মানে আমার বাড়ি থেকে যে আমার সাথে যেত সে বলতো যে ও প্রচণ্ড চা খায়। তো বললে আমার তখন মানে কি বলবো, যে এই কথাটা বলাতে না সবাই বকতো যে তুমি এতটা চা খাবে না, চা খাওয়াটা কম করো, অন্য কিছু খাও। কিন্তু আমি মানে বিশ্বাস করতে পারবে না যে চা ছাড়া আর কিচ্ছু খেতে পারতাম না। মানে যতবার খেতাম ততবার বমি হয়ে যেত। তো খুব কষ্ট হতো। আর মানে বমিটা আমার কখনোই কমেনি বলতে, 8 মাস 7-8 মাস পর্যন্ত আমার কন্টিনিউ বমি হয়েছে। তো আর আমি তেমন মানে আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমি তেমন কোথাও যাইনি, বাবার বাড়িতে ছাড়া একমাত্র। তো যখন চেক আপে যেতাম তখনই বাবার বাড়িতে যেতাম, সেভাবে খুব একটা গিয়ে থাকা হতো না। আর আমি 9 মাসে একবারে গিয়ে বাবার বাড়িতে ছিলাম। মানে আমার 7 মাসে এই বাড়িতে স্বাদ হয়েছিল, খুব বড় করেই স্বাদ হয়েছিল এই বাড়িতে। আর বাবার বাড়িতে 9 মাসে, আমাদের 7 মাসে স্বাদ হয়। তো এই বাড়িতে 7 মাসে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছিল। আর হচ্ছে বাবার বাড়িতে 9 মাসে করেছিল, বাট বাবার বাড়িতে খুব বেশি বড় করে করা হয়নি। আর তখন আমার স্বাদের পরের দিনই আমার দাদা বৌদি ওরা হায়দ্রাবাদ চলে গেছিলো, যেহেতু ওদের টিকিট কনফার্ম হয়ে গেছিলো। তো আমার দাদা তখন হায়দ্রাবাদ থাকতো, তো সেই জন্য দাদা বৌদি চলে গেছিলো ওখানে হায়দ্রাবাদে। আর আমি আর মা বাড়িতে ছিলাম। তো আমার দিদির বাড়ি বড়দি বাড়ি পাশেই, তো আমার কখনো প্রবলেম হয়নি। তো দিদি ওরা সবাই ছিল, আমার কোনো সমস্যা হয়নি কখনো। তো আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই যেত, গিয়ে কখনো হয়তো রাত্রে যেত, গিয়ে থাকতো, সকালে চলে আসতো, এইভাবেই থাকতো। আর আমার ছেলে মানে হওয়ার আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার কোনো রকম কোনো সমস্যা হতো না, সমস্ত কিছু করতাম, যে কোনো কাজ বাজে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতাম, সাবধানে দেখে শুনে কাজবাজ করতাম, কোনো কিছুতে কখনো কোনো প্রবলেম হয়নি। আর আমি ভীষণ হাসি খুশি থাকতাম, সবসময় গান শুনতাম, ভালো জিনিস দেখতাম, সব সময়ের জন্য ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করতাম। আর আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আমি সব সময়ের জন্য গান শুনতাম, মানে যতটা পারতাম যখন ফাঁকা থাকতাম তো গান শুনতাম। আর তেমন কোনো মানে সেইভাবে তখন এতটা মানে মোবাইল নিয়ে এতটাও বেশি ছিল না যে সোশ্যাল নেটওয়ার্ক বা অন্য কিছু। তখন এত ফেসবুক এত কিছু এত মানে চাহিদা ছিল না তখন। তো তখন আমি এরকম গানই শুনতাম, নর্মালি ল্যাপটপে একটু মুভি দেখতাম। আর আমি ভীষণ মানে কী বলবো, ঠাকুর
বিশ্বাস করি। তো আমার ছেলে যখন হয়নি, মানে আমি হচ্ছে কনসেপ্ট করি, তখন হচ্ছে আমি তখন থেকেই একদম হচ্ছে কৃষ্ণের অষ্টশতনাম আর গীতা না পড়ে আমি কখনো জল খেতাম না। এরকম একটা ছিল যে সকালবেলা স্নান করব, করে তারপরে আমি হচ্ছে গীতা পড়ব। আর মানে গীতা যদি কোনো দিনও পড়তে আমার অসুবিধা হতো, তো আমি কি করতাম, যে সারাংশটা পড়তাম। আর হচ্ছে কৃষ্ণের অষ্টশতনাম, এটা আমার ভীষণ, মানে কি বলবো, ভীষণ মন থেকে চাইতো যে তখন আমি কৃষ্ণের অষ্টশতনাম পড়ি আর রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, এরকম আমার খুব মন চাইতো। তো আমি ভীষণ এই ধরনের ধর্মীয় জিনিসগুলো পড়তাম। তারপরে অনেক গল্পের বই পড়তাম, প্রচুর গল্পের বই পড়েছি। এই টাইমটা আমি বই পড়ে কাটাতাম। আর হচ্ছে আমি নিজেকে এইসবের মধ্যেই রাখতাম আর যতটা পারতাম করতাম। আর তখন আমার বাড়িতে কাজের লোকও রাখা ছিল, তো সেই জন্য শাশুড়ি মার হাতে হাতে কিছু করতাম। আর ঘরবাড়ির দায়িত্বটা, মানে ঘরবাড়ি গোছানো, পরিষ্কার করা, এগুলো দায়িত্ব আমার বরাবর কখনো পছন্দ হয় না অন্য কেউ করুক। তো বলতে পারো আমি একটু খুঁতখুঁতু। তো সব কিছু আমি নিজের মতন করে গুছিয়ে রাখতাম। তো তখনও রাখতাম, এখন যেরকম রাখি তখনও আমি সেভাবেই করতাম। আর তখন তো পুরোই ফাঁকা ছিলাম, এখন তো ছেলেকে নিয়ে খুব বিজি, তবু তখন তো একদম ফাঁকা ছিলাম। তো তখন এত প্রবলেম হতো না, আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে রাখতাম। তো আর সব কিছুর মধ্যে দিয়ে খুব ভালোই কেটেছে আমার প্রেগনেন্সি। বাট তারপরে আমি যখন সাধের অনুষ্ঠান হয়ে গেল, সাধের অনুষ্ঠানের পরের দিন বাবার বাড়িতে যেতে হয়, মানে কোনো একটা নিয়ম আছে। তো রিচুয়াল হিসেবে সেইভাবে আমি আবার চলে এসেছিলাম বাড়িতে 7 মাসের সাধের পরে, মানে তার 2-4 দিন পরেই আমি আবার চলে এসেছিলাম। বাড়িতে আসলে আবার তারপরে আর যাইনি। তো আমাদের বলে যে 8 মাসে কোথাও যেতে নেই, তো 8 মাসে আর আমি যাইনি, একেবারে 9 মাসে নিয়ে গেছিলো। 9 মাস পড়লে আমার মা যখন আমাকে সাধ দিয়েছিল, সাধ খাইয়েছিল, তো মা যখন আমাকে সাধ খাইয়েছিল তার জন্যই আমাকে নিয়ে গেছিলো। আর একেবারে আর তো ওইখানেই যেহেতু আমাদের এখানে কাছে কোথাও নার্সিংহোম নেই বা হসপিটাল নেই, তো সেহেতু আমি ওখানে চলে গেছিলাম। আর ওখানেই আমাকে সবাই রেখেছিল, বলেছিল যে ওখানে থাকো, এখানের থেকে প্রবলেম হতেই পারে কখনো, তো সেই জন্য আমি ওখানেই ছিলাম। আর শ্বশুরবাড়িতে থাকলে কি বলো তো, তুমি যতই মানে কি বলে নিজের মতন করে থাকো না কেন, মায়ের কাছে একটা আলাদাই, মানে আরও এই সময় মায়ের কাছে একটা আলাদা রকমই আবদার থাকে। মানে কি বলবো, যতই কষ্ট হোক না কেন, মানে তোমার যদি কোনো রকমের প্রবলেম হয়, তবুও তুমি শ্বশুরবাড়িতে সবসময়ের জন্য শুয়ে বসে থাকতে পারবে না। তো এই জিনিসগুলো, অনেক রকম জিনিস আছে, যতই হোক না কেন নিজের বাড়ি বলে সবাই যে নিজের বাড়ি, কিন্তু যতই হোক তুমি যতদিন শ্বশুর শাশুড়ি বাড়ির আর লোকজন থাকে, তো ততদিন তুমি নিজের মতন করে, ধরো তুমি একটু শুলে হয়তো কারোর খারাপ লাগতেই পারে, বা তোমার ভালো লাগছে না, তুমি উঠতে পারছো না, হয়তো কেউ কিছু বললো, সেটা তোমার খারাপ লাগতে পারে, তো তুমি সেই জন্য হয়তো তোমার শরীর খারাপ লাগা সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছ। তো আমার সাথে এরকম কিছু হয়নি, আমি জাস্ট বলছি তোমাদেরকে। তো তবুও মায়ের কাছে একটা আলাদা যেন, মানে কি বলবো, মানে মা জিনিসটাই আলাদা, মানে বলার আগেই বুঝতে পারি যে না তুই এখন একটু বস বা থাক, এরকম, যে স্নানের জলটুকুও যেন ঢেলে দিলে এরকম একটা ব্যাপার, মানে স্নানও করিয়ে দেবে এরকম একটা। তো আর হচ্ছে, তো আমি 9 মাস ওখানে ছিলাম, সাতটা সব কমপ্লিট হয়ে গেল, দাদাও চলে গেল সাধের পরের দিন। তো ভালোই হয়েছে অনুষ্ঠান, সমস্ত রকম, বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি ওখানে, মানে আমাদের ফ্যামিলির লোকজন এ বাড়ি আর ও বাড়ি আর আমার বাবার বাড়ির পাশে কয়েকজন, আর আমার মাসি শাশুড়ি, মামা শ্বশুর বাড়ির 2-1 জন, এরকমভাবেই হয়েছে। তো
এই গল্প। আর হচ্ছে তারপর আমি 9 মাসের মানে এত ভালোভাবে আমি বেবি ক্যারি করেছিলাম যে হচ্ছে আমার কখনো কোনো প্রবলেমই হয়নি। আর ডক্টর আমাকে 9 মাস থেকে ডেট দিয়েছিল, 9 মাস। তো চেক আপে তখন ডেট দিয়েছিল যে ফার্স্ট বেবি অনেক সময় অনেক আগেই হয়ে যায় ডেটের। তো সেই জন্য আমাকে অনেকবার ডেট দিয়েছিল। তো বলেছিল যে, আর আমার ডক্টর ভীষণ ভালো ছিল। আমি যে গাইনোলজিস্ট ডক্টরকে দেখাতাম ওনার নাম হচ্ছেন, তো ওনাকে মিসেস বাউবলেন্দ্রও বলে, আবার মনীষা বাউবলেন্দ্রও বলে। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই। ওনার হাজব্যান্ড বাউবলেন্দ্র আর মনীষা বাউবলেন্দ্র, এনারা দুজনাই হচ্ছে একই, ওনারা দুজনাই হাজব্যান্ড ওয়াইফ ডক্টর। তো আমি ফার্স্ট মনীষা বাউবলেন্দ্রকে দেখাতাম। তো আমার প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল আমি কোনো লেডিস গাইনোলজিস্ট দেখাবো। তো সেই জন্য আমার মনীষা বাউবলেন্দ্রকে দেখানো। আর আমার দাদার যখন ছেলে হয়েছে তো মনীষা বাউবলেন্দ্রকেই দেখানো হতো। আর আমার দিদির ছেলে হয়েছে মেজদির, তো তাও বাউবলেন্দ্রকেই দেখানো হতো। তো আমরা সেই সোর্সে ভীষণ ভালো একটা পরিচয়। আর আমাদের আর ডক্টরটা ভীষণ ভালোভাবে করতো, মানে গাইড করতো উনি, মানে কখন কিভাবে খাবে, কখন কি করবে, ভীষণ ভালোভাবে করেছে আমাদের। তো এইটুকু তো জার্নি ভীষণ ভালো ছিল। আর ফার্স্ট আমার 9 মাসে যখন ডেট দিলেন ডক্টর, হচ্ছে 9 মাস থেকে আমি 9 মাসে 3 বার গেছি চেক আপে। তো 9 মাসের হচ্ছে আমি মাসের মধ্যে 3 বার চেক আপে গেছি, একবারও আমি মানে পুরো সুস্থ ছিলাম। তো ডক্টর বলছে যে তোর কি কোনো প্রবলেম হচ্ছে? আমি বলছি না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো বলছে তাহলে বাড়ি চলে যা, আর যদি মনে করিস যে না তোর প্রবলেম হচ্ছে তাহলে থেকে যা, ভর্তি হয়ে যায়। তো আমি বললাম না, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি একদম ফিট। তো চলো, আমাকে বললো যে ঠিক আছে বাড়ি চলে যা। তো আমাকে যেদিনকে ডক্টর ডেট দিয়েছিলেন তো সেদিনকে আমি নার্সিংহোম যাব। তো মামা মেয়ে সেদিন মামি নেমন্তন্ন করেছে যে তুই আজকে আমাদের এখানে খাবি, তো খেয়ে যাবি। তো আমি খেতে গেছি, দিদি বেশ নতুন শাড়ি টাড়ি পরিয়ে ভাত টাত খাইয়েছে। তারপরে দিদি দেখি আলতা পরিয়ে দিয়েছে, বলেছে যখন নার্সিংহোমে যেতে হয় এগুলো করতে হয়, আর খাওয়াতে গেলেও দিতে হয় নাকি আলতা টালতা। তো দিদি বেশ চওড়া করে সিঁদুর পরিয়ে দিয়েছে, আলতা পরিয়ে দিয়েছে। তো তারপরে দিদি এবার খেলাম, খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে আমি যথারীতি বেরিয়েছি, চেক আপে গেছি। এবার ডক্টর বলছে যে আমি একদম সুস্থ, আমার কোনো প্রবলেম নেই। তো গিয়ে আবার ফিরে চলে আসলাম। তো তারপরে সেদিনকেও গেল। তারপরে আবার নেক্সট আরেকটা ডেটে গেলাম, মানে সপ্তাহখানিক পরে ডেট দিয়েছিল। তারপরে আবার পরের সপ্তাহে গেলাম, মানে 3টে ডেট আমি এরকমভাবে গেছি। বাট আমার 3টে ডেটে আমি পুরো সুস্থ ছিলাম। 4th যে ডেটটা আমাকে দিয়েছিল, মানে পুরো 10 মাসে আমার মানে জাস্ট পড়েছে 10 মাসে। তো 10 মাস 2-3 দিন এরকম সামথিং। তো তখন হঠাৎ করে না, মানে যেদিন আমার ডেট সেদিনকেই আমার বেবি হয়েছে। তো তার আগের দিন যেদিন আমার ডেট দিয়েছে তার আগের দিন সন্ধ্যাবেলা থেকেই আমার শরীরটা ভীষণ, মানে কি বলবো, ভীষণ দুর্বল লাগছে। মানে নিঃশ্বাসটা নিতে আমার যেন গরম লাগছে, যেন দমটা আটকে আসছে, এরকম একটা হচ্ছে। তারপরে ভালো লাগছে না কোনো কিছু, মানে কেউ একটা ভালো কথা বললেও ভালো লাগছে না। আর আমাকে তো প্রত্যেক সেকেন্ডে আমাকে সবসময় বলতো যে আর আমার বাবার বাড়িতে আমাদের বাড়ির সাথেই আরেকটা কাকিমা আছে। তো সেই কাকিমা হচ্ছে আমাদের বনগাঁ হসপিটালের, উনি সিস্টার আছেন। তো কাকিমা আমাকে বলছে যে হচ্ছে বাবা সবসময় খেয়াল রাখিস যে বেবিটা ঠিকঠাক নড়ছে কি না, সবসময় নড়াচড়া করছে কি না, এগুলো ঠিক মানে তুই খেয়াল রাখবি। তো আমি সবসময়, আমার তো তখন কোনো কাজ ছিল না, তো নড়াচড়া করছে কি না, বেবি ঠিক আছে কি না, এগুলো আমি দেখতাম সবসময়। তো তারপরে সন্ধ্যা থেকে না হঠাৎ করেই আমার কেমন একটা হচ্ছে।
তো মা কী করলো, হঠাৎ করে কাকিমাকে ডেকেছে, দিদিদেরকেও ফোন করে বলছে, তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করে তার আগে বলেছে, আমিও বলেছি আমার হাজব্যান্ডকে যে আমার না আজকে কেমন একটু লাগছে, ভালো লাগছে না। মা বলল কি, তারপরে আমার মা আমার শাশুড়ি মাকে বলল যে দিদি তোমরা কালকে রেডি হয়ে থেকো, মনে হচ্ছে ভালো লাগছে না। তো মা তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে, ব্যাগপত্র, মানে আমার জামা কাপড়, বেবির জন্য জামা কাপড়, সমস্ত কিছু জিনিসপত্র যা যা লাগে, বাটি চামচ গ্লাস, এগুলো যা যা নার্সিংহোমে লাগে। তো আমার বনগাঁতেই ডেলিভারি হয়েছিল, বনগাঁ ড্রিমল্যান্ড, আমাদের হসপিটালের পাশেই একটা নার্সিংহোম আছে ড্রিমল্যান্ড। তো যারা বনগাঁতে থাকে তারা তো চেনই। তো ড্রিমল্যান্ডে আমার ডেলিভারি হয়। তো এবার সেদিনকে রাত্রেবেলায় হচ্ছে সারা রাত এইভাবেই কাটলো, আমি আর মা দুজন আর কেউই ঘুমায়নি সারা রাত। আমি বসে আছি, আমি তো ঘুমাতেই পারছি না, আমার মানে বা পাটা এত ব্যথা করছে, মানে কি বলবো, আমি যেন বসতেও পারছি না, শুতেও পারছি না, ঘুমাতেও পারছি না। তখন আমার কোনো পেইন ওঠেনি, তো মানে এরকম সিমটম হচ্ছে। তো আমার কাকিমা বললো কি, বাবা তুই চল, মা একা রয়েছে, বুঝিস, তুই বুঝতেই পারছিস একা একা মা কী করবে রাত বেরাত তখন, তো তুই চল, এখনও সেভাবে রাত হয়নি, সন্ধ্যা হয়েছে, আমরা সবাই মিলে যাই হসপিটালে নিয়ে যাই। তো আমি বললাম না, আমি হসপিটালে যাব না, আর হচ্ছে কিছু হবে না, আমি ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো কাকিমা বললো ঠিক আছে, দেখ যদি কোনো সমস্যা হয় বল, কিন্তু এখনও তো ঘুমাতেই পারছি না, মাও সারা রাত ঘুমাতে পারছে না, আমি না ঘুমালে কি মা ঘুমাতে পারে, আর মা সারা রাত পাহারা দিচ্ছে। এবার ভোরবেলায় তো তখন উঠেছি 5:30টার সময়, মানে ঘরের মধ্যেই ঘোরাঘুরি করছিলাম, তারপরে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে আমি খুব সেজে গুজে নার্সিংহোমে যাচ্ছি। ও তার মধ্যে রাত্রিবেলা আমার হাজব্যান্ড নার্সিংহোমে ফোন করে অলরেডি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে যে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তো ডক্টর তো বললো যে কালকে তো যেহেতু ডেট আছে অবশ্যই নিয়ে চলে আসতে। আর যখন আমার বেবি হয়েছিল তখন হচ্ছে 2017-তে মানে ভীষণ টাকা নিয়ে যে 2000 টাকার নোটটা ক্যান্সেল হয়ে গেল, তো সেটা নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিল। 2000 টাকা 500 টাকা এগুলো যখন চেঞ্জ হলো না, তখন হচ্ছে আমার ছেলে হয়েছিল, আর একই সাথে তখন হচ্ছে বেবি কিডন্যাপিং হচ্ছিল। তো এবার হচ্ছে যখন এই টাকা চেঞ্জিংয়ের সিস্টেমটা হলো, তো সকালবেলায় আমরা নার্সিংহোমে অলরেডি 6টার মধ্যে চলে গেছি। তো আমি যখন বাড়ি থেকে বেরোই সকালবেলা অলরেডি আমার পেন শুরু হয়ে গেছে, কিন্তু তাই বলে আমি কিন্তু ভাঙিনি বলতে আমার মানে কি বলবো, আমি খুব সেজে গুজে গেছি। তো বেশ সুন্দর একটা শাড়ি পরেছি, লিপস্টিক পরেছি, আইলাইনার পরেছি। সিস্টারগুলো মানে দেখে বলছে কি কার ডেলিভারি হবে, তো তোমাদের ডেলিভারি হবে কার, এরকমভাবে বলছে। সকাল 6টায় আমি নার্সিংহোমে গেছি, আর তখন হচ্ছে বিকেল 4টে বাজে, তো তখনও ডক্টর আসছে না। হ্যাঁ 3-4টের সময় ডক্টর ঢুকেছে, আর আমার ওটি হয়েছে 4:55 মানে 5টায়। তো যখন আমি ওটিতে গেলাম হচ্ছে আমার তো বললাম যে পেন হচ্ছিল, অলরেডি আমি তখন কষ্ট পাচ্ছিলাম। তো তো মেরুদণ্ডে যখন ইঞ্জেকশন দেয়, তো মানে না যতবার ইঞ্জেকশন দিচ্ছে ততবার বেঁকে যাচ্ছে। তো হচ্ছে তারপরে সিজার করতেও অনেক টাইম লেগেছিলো, যেহেতু আমার ছেলের ওয়েটটা অনেক হেভি হয়েছিল, যেহেতু 3 কিলো 800 গ্রাম ওর ওয়েট হয়েছিল। তো সেই জন্য হচ্ছে ওর 3 কিলো 800 ওয়েট হয়েছিল। হয়ে গেছিলাম জাস্ট যে মানে এরকম একটা বেবি, আমার এরকম একটা বেবি হয়েছে, আমি তো মানে এত অবাক হয়ে গেছিলাম যে মানে এত এক্সাইটেড ছিলাম না, সেই জন্য আমার না কোনো রকমের একটু কষ্ট ফিল হয়নি তখন। আর যখন আমি ওটি থেকে বেরোচ্ছি সবাই, আর যখন কিউট বেবিটা মানে কি বলবো, সেই ফার্স্ট মোমেন্টে তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি আমার ছেলের হচ্ছে বড় হয়ে ওঠা একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, তো সেটা দেখলে বুঝতে পারবে ফার্স্ট দিন কেমন ছিল।
একদম পুরো পিঙ্ক কালারের গায়ের রং, আর ঠোঁটটা ছিল ব্রাউন। যে আমাকে বের করার আগেই তো ওকে কাচের ঘরে রাখলো, মানে কাচের যে বক্সগুলো করা আছে, আর ওর হাতে তো টোকেন লাগিয়ে দিল। আমার হাতে একটা টোকেন দিয়েছিল, সেম টোকেন ও বাচ্চার হাতেও দিয়ে দেয়। তো এবার হচ্ছে টোকেন দিয়ে ওকে দিয়ে দিল, ওই কাচের ঘরে রাখলো। ভীষণ ভালো ছিল আমার মাসিগুলো। তো হচ্ছে যে মাসি আমাদের দিনের বেলায়, রাত্রের বেলায় বেশি থাকতো, তারা মাসি ভীষণ ভালো ছিল। তারা মাসি আমার ছেলেকে এখনও পর্যন্ত, আমি বনগাঁয় গেলে দেখা হলে নার্সিংহোমের ওখানে খুব করে, মানে খুব আদর করে, ভীষণ যত্ন করে, আর ভীষণ মানে আমার ছেলেকে ভালোবাসে। আর আমার ছেলে একমাত্র ওই মাসির কাছে ভীষণ ভালো থাকতো, মানে অন্য কারোর কাছে গেলে কেমন একটু করতো, খ্যাচোমাচো, কিন্তু কান্নাকাটি করতো না। আর আমার ছেলে ছোটো থেকে কোনো দিনও রাত্রেবেলায় আমাকে কোনো দিনও ডিস্টার্ব করেনি। আর হচ্ছে তারপরে এরকমভাবে গেল। তো আমি খুব ভালোভাবেই 6 দিনে আসলাম বাড়িতে। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার প্রেগনেন্সি গল্প তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে। তো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে। তো